আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর আজকে আমি রান্না নিয়েই আপনাদের সামনে চলে আসলাম। রান্নাটা আসলে আমার একটা হ্যাবিট। রান্নাটা না দেখালে আমি শান্তিও পাই না। আবার ভাবি যে রান্নাটা তো আসলেই মেন উদ্দেশ্য না, লাইফস্টাইল ব্লগে অনেক কিছু দেখানো দরকার হয়। আর আমি কেন জানি রান্নার জন্য ভিডিও করতে যাওয়ার চিন্তা করি, আর অন্য কিছুতে কেন জানি ভিডিও করতে আমার নিজের কাছে ভালো লাগে না। আর মনে হয় যেন ভিডিওটা আসলে সবসময় করাটা প্রয়োজন মনে করি না, কিন্তু করা দরকার আসলেই লাইফস্টাইল ব্লগে। সেটার জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিলাম। খাসির মাংস রান্না করব আজকে। খাসির মাংসটা খুবই স্পেশালভাবে রান্না করব। মনে করলাম যে খাসির মাংসটা আসলে খুবই মজাদার একটা মাংস। এটাকে স্পেশালভাবে না রান্না করলে কিন্তু টেস্ট যদি কম হয় তাহলে মনে কষ্ট থাকবে। আর সেই চিন্তা করে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর এখানে আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি। চড়িয়ে দেওয়ার পর এখানে প্রথমেই আমি সুন্দর করে পেঁয়াজটা বেরেস্তার মতন করে নিয়েছি, হালকা বাদামি কালার। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, যাতে সব মশলাগুলি দিলে যাতে কষানোর মতো হয়ে যায়। দেখুন একদম লাল লাল হয়েছে মশলাটা, কিন্তু মরিচ কিন্তু বেশি দেইনি। মরিচটা আমার অনেক ঝাল, সেজন্য বেশি দেওয়া যায় না, কিন্তু অন্যান্য মশলা দেওয়ার কারণে খুবই টেস্টি হয়েছে মাংসটা। আর আজকে আমি মাংসটা রান্না করেছি, প্রথমেই হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, লং, এলাচি, দারচিনি, তেজপাতা, এগুলি সবই দিয়ে তারপর আমি ভাজা জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে তারপরে রান্নাটা প্রথমে কষিয়ে নিলাম মশলাটা। তারপর মাংসটা কষিয়ে নিলাম। মাংসটা কষিয়ে নেওয়ার পর এখন আলু দিয়ে দিয়েছি। 50%-এর থেকেও কম সিদ্ধ হয়েছে। তারপর 50%ই সিদ্ধ হয়ে গেছে। তারপরও আমি ভাবলাম যে আলুটা এখনই দিয়ে দিই। আর পানি একদমই বেশি দেইনি, মোটামুটি পানি দিয়ে যাতে সিদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যায় সেই চিন্তা করে আমি রান্নাটা করে নিয়েছি। প্রথমেই দেখেছেন আমি কেমন করে রান্নাটা শেষ করেছি, এবং সার্ভিং ডিশে আমি কেমন রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে আমি এখানে রান্না করব এখন পুঁই শাক রান্না করব। পুঁই শাকটা রান্না করার জন্য আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাদামি কালার হয়ে আসার পর তারপর পানি দিয়ে আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিব। চিংড়ি মাছটা আমি অনেক বড় বড় চিংড়ি মাছ ছিল, সেই জন্য আমি কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর সেই টুকরো টুকরো করে নেওয়াটা ভালো, কারণ চিংড়ি মাছ, অতিরিক্ত চিংড়ি মাছ দিলে আমার হাজব্যান্ড আবার বেশি পছন্দ করে না। চিংড়ি মাছে অনেক ফ্যাট থাকে, কারণ প্রতিদিনই দেখা যায় আমার চিংড়ি মাছ দিয়ে ভাজি এটা সেটা করতেই লাগে। সেজন্য আমি পরিমাণে কম দেওয়ার চেষ্টা করি, কারণ বেশি দিলে আবার আমার হাজব্যান্ড একটু রাগ হয় যে এত বেশি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাওয়ানোটা আমার জন্য ক্ষতি হয়ে যাবে। সেই চিন্তা করে আমি কিন্তু 3-4টা চিংড়ি মাছ কেটে আমি এখানে রান্নাটা করে নিলাম, কারণ একদমই অল্প হয়ে গেছে। রান্নার পর দেখা যায় যে পুঁই শাক একদম মিলিয়ে যায়, মিলিয়ে গিয়ে একদম কমে যায়। কমে যাওয়ার জন্য চিংড়ি মাছ দেখা যায় শুধু চিংড়ি মাছই, আর তরকারি দেখা যায় না। সেই জন্য পুঁই শাকটার মধ্যে চিংড়ি মাছটা একটু কম দিয়ে থাকি আমি। তারপরও এখানে খুব ভালো লেগেছে আমার কাছে পুঁই শাকের রান্নাটা, খুবই টেস্টি হয়েছে। এত টেস্টি হয়েছে, আসলে এই পুঁই শাকটা ছিল মোটা মোটা পাতা ছিল, সেজন্য পুঁই শাকের পাতাটা আর ডাঁটাগুলি ছিল লাল লাল ধরনের। এই শাকটা কিন্তু অনেক টেস্ট হয় রান্না করলে, আর সেইভাবেই আমি রান্নাটাও করেছি। দেখুন
আর এখানে আমি সন্ধ্যার নাস্তা হিসাবে এটা বেকারি আইটেমের মতন আমি চিকেন বান তৈরি করেছিলাম। আর পুরো রেসিপিটা আমি দেখানোর সময় পাইলাম না, ভাবলাম যে আরেকদিন দেখাবো চিকেন বান তৈরি করে এইভাবে। আর সেই চিকেন বানটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আমি বেশি ভিডিওটা বড় করতে চাই না, তারপরেও মোটামুটি 5 মিনিটের মতন, 5 মিনিট 5.5 মিনিট হয়ে গেছে। আর আমার ছোটো মেয়ের ঘরে এই লাইটটা